নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা ৪২। বেলি আর গোলাপের সুবাসমণ্ডিত ঘরটিতে হালকা নীল আলো জ্বলছে। দরজার পাশে ছোট্ট টেবিলটিতে ভিন্ন রঙের মোমো জ্বলতে দেখা যাচ্ছে। নিশুতি রাত, দ্বিতীয় প্রহরে গা ভাসাতেই রাতের শান্ত ঝিমঝিম শব্দে ধরফর করে উঠছে বুক। চারিদিকে অস্বস্তিকর নীরবতা, সেই নীরবতাকে আরো বেশি গা ছমছমে করে দেওয়ার জন্য হয়তো ঘর জুড়ে বেলি ফুলের তীব্র সুগন্ধ। হঠাৎ হঠাৎ দূর থেকে ভেসে আসছে বেশ কিছু উৎসুক মানুষের আনন্দিত কণ্ঠস্বর, ক্ষীণ হাসির শব্দ। এগুলো কি তবে নাদিম রঙ্গন হতে পারে? নীরা দীর্ঘশ্বাস ফেলল। ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছে তার। ভারী শাড়ি আর অনেকক্ষণ টানা বসে থাকার জন্য ঝিমঝিম করছে পা, ভ্যাপসা গরমে চুলকাচ্ছে শরীর। নীরা অসহায় চোখে ঘড়ির দিকে তাকালো। ১:২০। অন্তু কি তবে ঘরে আসবে না? একটি চিন্তার রেশ ধরে ধীরে ধীরে অসংখ্য চিন্তা উকি দিয়ে গেল মস্তিষ্কে। অন্তুর মনোভাব জানার ইচ্ছেই ছটফট করে উঠল ভেতরটা। চিরায়ত স্বামীদের মতো অন্তুও কি খুব ঘনিষ্ঠ হতে চাইবে আজ, নাকি দুর্ব্যবহার করবে তার সাথে? বন্ধু অন্তুকে নীরা চেনে, বন্ধু অন্তর আগাগোড়া পড়ে ফেলার ক্ষমতা তার আছে, কিন্তু স্বামী হিসেবে অন্তু কি রকম হতে পারে তার বিন্দু বিসর্গও ধারণা করা যাচ্ছে না। ক্ষণে ক্ষণে ভয় আর অনিশ্চয়তায় গলা শুকিয়ে আসছে। এক চুমুক জলের জন্য হাপিত্তেশ করে মরছে হৃৎপিণ্ড। নীরার হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘরে এলো অন্তু। ঘড়ির কাঁটায় তখন ১:৩০ ছুঁই ছুঁই। অন্তু খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজায় ছিটকেনি দিয়ে ফ্যানের সুইচ চাপলো। কয়েক সেকেন্ড বিলম্ব করে ভো ভো করে শব্দ তুলে ঘুরতে লাগলো বৈদ্যুতিক পাখা। অন্তু শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালো। টি টেবিলে থাকা পানির গ্লাসটা তুলে নিয়ে গলা ভেজালো। প্রতিটি কাজই সে করলো অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে। নীরার দিকে তাকালো না। অন্তুকে ঘরে ঢুকতে দেখেই অস্বস্তিতে জড়সড় হয়ে পড়ছিল নীরা। তীব্র অস্বস্তি নিয়ে অন্তুর দিকে এক পলক তাকাতেই দৃষ্টি থমকে গেল তার। চোখের পলকে বিশ্বাস করে নিল সাদা শেরওয়ানি গায়ে দাঁড়িয়ে থাকা মানুষটি পৃথিবীর সবথেকে সুপুরুষ একজন। অন্তুর শ্যামকালো মুখের বিগলিত মায়ায় নারী অহংকারের সবটাই যেন ভেসে গেল নীরার। বুকের ভেতর শিরশির করে উঠল গুচ্ছ গুচ্ছ অনুভূতির বহর। বন্ধু থেকে স্বামিত্ব বরণ করা মানুষটির দিকে অপলক চোখে চেয়ে থেকে হঠাৎই উপলব্ধি করল এই মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে নীরা। তাকে দেখা মাত্রই তীব্র অনুভূতিতে ঝাপসা হয়ে আসে সব। অন্তু শেরওয়ানিটা খুলে রেখে আলমারি থেকে টি শার্ট ট্রাউজার বের করলো। নীরার সামনে বিছানায় একটি সুতি শাড়ি রেখে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল। পুরো সময় অন্তুকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলো নীরা। অন্তুর বেখেয়ালি চাহনি, প্রশস্ত কাঁধ, অনাবৃত লোমশ বুক, কপালের কুঞ্চন থেকে শুরু করে হাঁটা চলা সব। ১৫ মিনিটের মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অন্তু। সারা মুখে বিন্দু বিন্দু পানির ছটা, চুলগুলো ভেজা, অগোছালো। নীরা আবারও অপলক চোখে চেয়ে রইল অন্তুর চোখে মুখে। তবে অন্তুর মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না। তার হাবভাব দেখে মনে হলো তার নিজস্ব বিছানায় নীরা নামক মেয়েটা বসে থাকা, তার দিকে অহর্নিশ চেয়ে থাকা খুব স্বাভাবিক একটি ঘটনা। অতীতে ঘটেছে, নিত্য নৈমিত্তিক ঘটছে, ভবিষ্যতেও এমনটা ঘটবে। অন্তুর হাতের তোয়ালেটা চেয়ারের ওপর ছড়িয়ে দিয়ে বিছানায় গিয়ে বসল। নীরার দিকে পিঠ ফিরিয়ে চুপচাপ বসে রইল বেশ কিছুক্ষণ। একটা বারের জন্যও নীরার দিকে চোখ তুলে তাকালো না। নীরার উদ্দেশ্যে একটা কথাও বলল না। নীরাও আগ বাড়িয়ে কথা বলার সাহস পেল না। শুকনো মুখে কিছুক্ষণ বসে থেকে অন্তুর দেওয়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা লাগানোর আগ মুহূর্তেও অসহায় চোখে চেয়ে রইল সাদা টি শার্ট গায়ে অন্তুর পিঠে। মুখের সাজগোজ তুলে গোসল করে বেরোতে বেরোতে প্রায় ১ ঘন্টা লেগে গেল নীরার। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল অন্তু ঘুমাচ্ছে। বিছানায় ফুলের অংশ বিশেষও অবশিষ্ট নেই। ধবধবে সাদা চাদরে, সাদা টি শার্ট গায়ে ঘুমিয়ে আছে শ্যামবর্ণ কালো এক যুবক। নীরা ধীর পায়ে বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। বাম পাশে একজনের শোয়ার মতো যথেষ্ট জায়গা রেখে ডান পাশ ঘেঁষে শুয়ে আছে অন্তু। বাম হাতটা মাথার নিচে দিয়ে ডান হাতটাকে কপালের উপরে আড়াআড়িভাবে স্থান দিয়েছে সে।
কপালটা হালকা কুঁচকে আছে। নীরা বুঝল তার এই বিছানায় অন্তুর পাশে ঘুমানোর অনুমতি আছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসল। অভিমান ভরা চোখে অন্তুর মুখের দিকে চেয়ে রইল অল্প কিছুক্ষণ। বালিশ টেনে গুটিসুটি হয়ে শুয়ে পড়তেই টপাটপ চোখের জলে বালিশ ভিজল। জীবনের প্রথম কোনো পুরুষের বিছানায় এসে মনের একটা অংশ অস্বস্তিতে কাদা হয়ে গেলেও অপর একটি অংশ খুব করে চাইতে লাগলো অন্তু তাকে জড়িয়ে ধরুক, বুকের খুব কাছে নিয়ে খুব যত্ন করে ঘুম পাড়াক। কতদিন ঘুমায় না নীরা। অন্তু না হয় এবার একটু ঘুম পাড়ানি ওষুধ হোক। সকালে ঘুম থেকে উঠে অন্তুকে বিছানায় পেল না নীরা। ঘড়ির কাঁটায় তখন 8:30 ঘরে। নীরা ধরফর করে উঠে বসল, হাতে মুখে পানি দিয়ে বিছানা গুছালো। ঘড়িতে 9টা বাজতে চললেও কেউ ডাকতে এলো না তাকে। নতুন বউ হয়ে নিজ উদ্যোগে বাইরে যাওয়া উচিত হবে কিনা বুঝে উঠতে পারল না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্তুর দূর সম্পর্কের বোন দরজা থেকেই বাইরে আসার জন্য ডেকে গেল। নীরা অস্বস্তি আর অনিশ্চয়তা নিয়ে ঘর থেকে বেরোতেই মহিলাদের ফিসফিস কানে এলো। রান্নাঘরের কাছে দাঁড়িয়েছিল অন্তুর 2 ফুপু আর খালা। নীরাকে বেরোতে দেখেই চোখ কপালে তুলে বলল, নতুন বউয়ের কি এত ঘুমালে চলে নাকি? আমাদের সময় ফরজের ওয়াক্ত উঠে মশলা বাটতে হতো, 100 মানুষের রান্না করতে হয়েছে। নতুন বউ মশলা বাটতে পারো? নীরার মাথার কাপড় ঠিক করে নিয়ে মাথা নাড়ল। অন্তুর বড় ফুপু 1 গামলা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ধরিয়ে দিয়ে বললেন, এগুলো বেটে ফেলো তো। তোমাদের তো বউ ভাত হচ্ছে না, আমরা আজই পত্রপাঠ বিদায় হচ্ছি সব। যাওয়ার আগে অন্তুর বউয়ের হাতের রান্না খেয়ে যাই। হাঁসের মাংসটা মরিচ বাটা দিয়ে রাঁধবা। বড় ভাবি দুপুরে অন্তুর বউ রাঁধবে, আপনার ছুটি। কড়াইয়ে খুন্তি চালাতে চালাতেই মুখ ফিরিয়ে তাকালেন জাহানারা। থমথমে মুখে নীরাকে একবার পর্যবেক্ষণ করে আবারও নিজের কাজে মন দিলেন। মুহূর্তের মধ্যেই নীরাকে শিলনোড়া ধরিয়ে দেওয়া হলো। নীরা টু শব্দ না করে মশলা বাটতে বসল। কাল নম্রতা ছোঁয়া ফিরে যাওয়ার আগে জোরপূর্বক কয়েক লোকমা খাইয়ে রেখে গিয়েছিল তাকে। তখন মানসিক চাপ আর চিন্তায় খেতে পারেনি নীরা। গা গুলাচ্ছিল, মাথা ঘুরছিল। এখন ক্ষুধায় পেট জ্বালা করছে, অথচ খাবার মুখে দেওয়ার উপায় নেই। এতগুলো পেঁয়াজ রসুন ছিলে বাড়তে বাড়তেই চোখ মুখে জ্বালা ধরে গেল নীরার। এক পর্যায়ে হাতের মাংসপেশিগুলোতেও চিনচিন ব্যথা ধরে গেল। হাত দুটো বার দুয়েক ঝাঁকিয়ে আবারও নিজের কাজে মন দিল নীরা। কাঁচামরিচ বাটতে গিয়ে কচি হাত দুটোতে যেন আগুন ধরে গেল। সেই সাথে ফুপু খালা শাশুড়িদের ঝাঁঝালো কথার তোড়ে চোখ ফেটে জল গড়াতে চাইল নীরার। ফুপু শাশুড়ি হৈ হৈ করে বললেন, এভাবে কেউ মশলা বাটে? সারা পাটায় ছড়িয়ে ফেলেছ দেখি। কাজের মিল মিছিল জানো না? আমাদের সময় হলে শাশুড়ি একদম মুখে গুজে দিত, আমাদের স্বর্ণা কি সুন্দর মশলা বাটে। এমন হাজারো কথায় বুকটা ঝাঝা করে উঠল নীরার। হঠাৎ করেই মায়ের মুখটা ভেসে উঠল চোখে। বাবা মারা যাওয়ার পরই হঠাৎ করেই অভাব অনটনে পড়ে গিয়েছিল তারা। কত টানাপোড়েনে জীবন কাটা হয়েছে, খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। এত কিছুর পরও মেয়ে দুটোকে বুকে আগলে বড় করেছে মা। সময়ে অসময়ে ঝাঁঝালো ভারী কথা শুনিয়েছেন, কিন্তু পর মুহূর্তেই পরম মমতায় আগলে নিয়েছে বুকে। হাত জ্বলার ভয়ে মরিচ কাটতে না দেওয়া তার মেয়েটি আজ মরিচ বাটতে বসেছে। দেখলে কি মা আতকে আতকে উঠত না? মেয়ের জ্বালায়, মেয়ের আগেই কি তার চোখে জল টলমল করত না? নীরা দীর্ঘশ্বাস ফেলল। মাথা নিচু করে অসহ্য জ্বালা আর ব্যথা সহ্য করতে করতেই বুঝল, বাড়ির বউ আসলে বাড়ির কেউ নয়। তাদের প্রতি সহানুভূতিটা দেখানো এই সমাজের সবচেয়ে বড় অন্যায়। পরিষ্কার ঝকঝকে পবিত্র সমাজটা কি অত বড় অন্যায় করতে পারে? কক্ষনো নয়। চোখের উপর কড়া রোদের ঝাপটায় ঘুম ভাঙল নাদিমের। পায়ের 2 আঙুলে দিয়ে জানালার পাল্লাটা ঠেলে দিয়ে বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুল। চোখ বন্ধ করে কিছুক্ষণ পড়ে থেকেও ঘুমের দেখা পাওয়া গেল না। মাথা ঝিমঝিম করছে। একটু আগে খুব ফালতু একটা স্বপ্ন দেখায় মেজাজটা চটে গিয়েছে। স্বপ্নে বড় মামা হাসতে হাসতে রক্তবমি করে পৃথিবী ভরিয়ে ফেলছেন। মানুষ কখনো হেসে হেসে রক্তবমি করে কিনা জানা নেই নাদিমের। রক্তবমি কখনোই আনন্দের কোনো ব্যাপার নয়। বমি করাও যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। কাঁদতে কাঁদতে বমি করলেও ঠিক আছে, কেউ হাসতে হাসতে বমি করবে কেন? আর বমি করলেও বমিতে বমিতে পৃথিবী ভাসিয়ে ফেলতে হবে কেন? নাদিম বড় মামাকে বৃষ্টি কিছু গালি দিয়ে উঠে বসল। স্বপ্ন নিয়ে থিওরিটা আজ মিথ্যে বলে মনে হচ্ছে তার। মাথার চুলগুলো ঝাঁকিয়ে
বেখেয়ালি পাশের বিছানায় তাকাতেই চমকে উঠল নাদিম। চোখ বড় বড় করে তাকিয়ে বুকে থুতু ছিটালো। বিশাল একটা হাই তুলে বৃষ্টি একটা গালি দিয়ে বলল, ডর দেখাইয়া দিছিলি শালা। অন্তু জবাব না দিয়ে কপাল কুঁচকে তাকালো। পায়ের জুতোটা নাদিমের দিকে ছুঁড়ে মেরে বলল, তোর ভাষা ভয়ানক বাজে হচ্ছে দিন দিন। এত অশ্লীল গালি আমি মনেও আনতে পারিনি কোনোদিন। নাদিম দাঁত বের করে হাসলো। জুতোটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে বলল, আরে মামা, আমি সিঙ্গেল মানুষ হয়ে ঘুম থেকে উঠতে পারলাম না, আর তুই বাসর টাসর সেরে ধানমন্ডি থেকে শাহবাগ চলে এলি? বাহ, রাতে কি ঘটলো? কথাটা বলে ভ্রু নাচিয়ে নিঃশব্দে হাসতে লাগলো নাদিম। ঘড়ি দেখ বলদ, অলমোস্ট 1:30 বাজে। তুই উঠিস নাই বলে যে সূর্য ওঠে নাই এমন নয়, এতক্ষণে 10 বার বাসর করে ফেলা যাবে। অন্তুর কথাই শব্দ করে হেসে উঠল নাদিম। অন্তু চোখ পাকিয়ে বলল, হাসিস কেন? নাদিম হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। কোনরূপ হাসি চেপে বলল, রাতে তাহলে এই ঘটলো 10 বার? আমাদের নিরু তোর বউ বইলা কিছু কইতেও পারতেছি না, মনের ভাবটা বুঝা নে প্লিজ। কথাটা বলে আবারও দৈত্যের মতো হাসতে লাগলো নাদিম। অন্তু পাশ থেকে বালিশ ছুঁড়ে মেরে বাজে একটা গালি দিল। নাদিমের হাসি যেন আরো বিস্তৃত হলো। ঠিক সেই সময় রুমের ভেতর এলো রঙ্গন, হাতে খাবারের ব্যাগ। ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার উপর বসলো। নিচু হয়ে জুতো খুলতে খুলতে বলল, এভাবে হাসছিস কেন, কি হয়েছে? নাদিম হাসি চেপে উঠে বসলো। অন্তু চোখ রাঙিয়ে তাকাতেই আবারও হেসে ফেলল। রঙ্গনকে পুরো ঘটনা রসিয়ে রসিয়ে শোনাতেই নিঃশব্দে হাসতে লাগলো রঙ্গন। নাদিম বিছানা থেকে টুপ করে নেমে গিয়ে খাবারের ব্যাগটা তুলে নিল। ব্যাগের ভেতর উকি দিয়ে বলল, কাহিনী কি? রঙ্গন সোজা হয়ে বসলো, হেসে বলল, পূজা পাঠিয়েছে। আবার মাও প্যাক করে দিল। সব মিলিয়ে এত খাবার হয়ে গিয়েছে। সন্ধ্যায় ফ্লাইট, ভাবলাম আজ লাঞ্চটা আপাতত একসাথেই খাই। নমুনিরা খায় না বলে মাংস আনিনি, রোস্ট মাংসের ঝোল রেস্টুরেন্ট থেকে নিলেই হবে। নাদিম ততক্ষণে ঢাকনা খুলে ফেলেছে, আলুর একটা টুকরো তুলে নিয়েছে হাতে। অন্তু বালিশে ঠেস দিয়ে বেশ আয়েশ করে বসলো। উচ্ছল হেসে বলল, ছোঁয়া থাকলে বলতো, এই তুই হাত ধুয়েছিস, দাঁতও ব্রাশ করিসনি, ছি কি জঘন্য, আমার তো ভাবতেই বমি পাচ্ছে। অন্তুর কথা বলার ঢঙে হেসে ফেলল রঙ্গন। ফোন বের করতে করতে বলল, নমুকে ফোন লাগাই, হলে তো ঢুকতে পারবো না, ছোঁয়াকে নিয়ে লেকের পাড়ে চলে আসতে বলি, ছোটখাটো একটা পিকনিক হয়ে যাবে। খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল রঙ্গন। অন্তুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিন্তু নীরু? অন্তুর মুখটা চুপসে গেল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, ফোন দিয়ে জিজ্ঞেস কর, আসতে চাইলে আমি গিয়ে নিয়ে আসবো। নাদিম আলুর টুকরোটা চিবোতে চিবোতে বলল, আসতে চাইলে মানে অবশ্যই আসবে, আর ফোন দে মানে কি, তোর বউ, তুই ফোন দিবি? রঙ্গন রে কস কেন? অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বউ টানোস কেন? বউ বাড়িতে, এখানে তো নয়। এই মুহূর্তে তোদেরও যা, আমারও তাই। আর দাওয়াত তো রঙ্গনের, আমার হলে না হয় আমি ফোন দিতাম, রঙ্গনের দাওয়াত রঙ্গন দিব। তাছাড়া আমার ফোনে ব্যালেন্স নাই। নাদিম কিছু বলতে গিয়েও বলল না। রঙ্গন 2-3 বার ফোন দেওয়ার পরও নীরাকে ফোনে পাওয়া গেল না। নাদিম রঙ্গন প্রশ্নবোধক দৃষ্টিতে অন্তুর দিকে তাকাতেই অস্বস্তিতে পড়ে গেল অন্তু। ঠোঁট দিয়ে জিহ্বা ভিজিয়ে নিয়ে বলল, আমার দিকে তাকিয়ে আছিস কেন? বাড়ি ভর্তি মেহমান, নতুন বউকে এভাবে বের হতে দেবে বলে মনে হয় না। বড় ফুপু তো কেয়ামত করে ফেলবে, আমাকে কেউ কিছুই বলবে না। ঘুরে ফিরে প্রশ্নের মুখে ওকেই পড়তে হবে। রঙ্গন দীর্ঘশ্বাস ফেলল। নাদিম রক্তিম চোখে চেয়ে রইল, কিছু বলল না। দুপুরের খাখা রোদে রিকশায় বসে অপেক্ষা করছে আরফান, গায়ে ঘর্মাত্মক সাদা শার্ট। আজ নম্রতা তাদের বাসায় যাবে বলে হাসপাতাল থেকে সোজা নম্রতাকে রিসিভ করতে এসেছে সে। শরীরে 1 টন ক্লান্তি। নম্রতাকে সময় দিতে আজও দুপুরের দিকটাই ছুটি নিয়েছে সে। কয়েকদিন যাবৎ ঘন ঘন ছুটি নেওয়ায় হালকা ঝাঁঝালো কথাও শুনতে হয়েছে তাকে। মেজাজটা খানিক চটে আছে। ব্যাপারটা তার ব্যক্তিত্বে তীব্রভাবে আঘাত এনেছে। গরমের মাঝে অপেক্ষা করতে করতে সেই রাগ ক্ষোভ যেন তরতর করে বাড়ছে। আরফান কপাল কুঁচকে ঘড়ি দেখল। প্রায় সাথে সাথেই গেট পেরিয়ে বেরিয়ে এলো নম্রতা। গায়ে কাঁচা হলুদ রঙের সালোয়ার কামিজ, ফর্সা গায়ে রংটা ফুটে উঠেছে। নম্রতাকে গুটিসুটি পায়ে এগিয়ে আসতে দেখেই বিরক্তিটা উবে গেল তার।
নম্রতার শান্ত স্নিগ্ধ মুখটা দেখে সমস্ত রাগ মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। নম্রতা রিকশার পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরফান একটু হেসে বলল, কি হলো, উঠুন। নম্রতা অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। আরফান কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা আমতা আমতা করে বলল, আজ না যাই। আরফান অবাক হয়ে বলল, মানে? কাল তো আপনি নিজেই রাজি হলেন, তাহলে আজ কেন? নম্রতা প্রচণ্ড অপরাধবোধ নিয়ে বলল, আসলে আজ রঙ্গন চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে কে জানে। আজকের দুপুরটা ও নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে আরফান শীতল কণ্ঠে বলল, ফাইন। নম্রতা বুঝল আরফান রেগে গিয়েছে। নম্রতা মৃদু কণ্ঠে বলল, সরি, আপনি কি রাগ করলেন? আরফান অত্যাধিক শীতল কণ্ঠে বলল, না। নম্রতা কি বলবে বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল। আরফানের থমথমে রক্তিম মুখে দেখে বুঝল আরফান প্রচণ্ড রেগে আছে, সেদিনের থেকেও বেশি। নম্রতা কথা গুছিয়ে নিয়ে কিছু বলবে, তার আগেই রিকশা চালককে তাড়া দিয়ে জায়গা ছেড়ে গেল আরফান। ভদ্রতা স্বরে একবার বিদায়টা পর্যন্ত নিল না। নম্রতা মুখ কালো করে চেয়ে রইল। সাথে সাথেই বেজে উঠল ফোন। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগলো সে। বন্ধুরা অপেক্ষা করছে। একই আকাশে চড়ে বেড়ানো ছয়রঙা উচ্ছল ঘুড়ি আজ সময়ের তালগোলে ক্লান্ত। আজও তারা একই সুতোয় গাঁথা, ভিন্ন স্বাদের ঘুড়িগুলো আজও একই টানে মত্ত, তবুও কোথাও একটা ছন্নছাড়া ডঙ্গা। প্রাণপণে কাছে টানলেও দূরত্ব বাড়ায় সংজ্ঞা। নতুন সম্পর্ক, নতুন সময়, নতুন স্বপ্নে তাদের আকাশটা আজ ভিন্ন থেকে ভিন্নতর। কারো আকাশে পরাধীনতার ছোঁয়া, কেউ বা সম্পর্কের টানাপোড়েনে ক্লান্ত। কারো আকাশে স্বপ্নের ছোঁয়াত, কেউ সমাজযুদ্ধে পরিশ্রান্ত, কেউ বা অতীতের ঘেরা কাছে বন্দী। আবার কারো আকাশে নতুন ভালোবাসার সূর্যোদয়।